নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল বাংলাদেশের পক্ষ থেকে অত্যন্ত একটি ঘৃণিত এবং নক্কারজনক ফেসবুক পোস্ট করা হয়। এই পোস্টটা যদি বাংলাদেশের কোনো আতিপাতি ছোট্ট টুকরা টাকরা নেতা করতেন, আমি হয়তো এই বিষয়ে প্রতিবেদন বানাতাম না। কিন্তু যিনি এই পোস্টটি করেছেন তিনি প্রধান যে উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রধান সহকারী এবং বর্তমানে এই যে উপদেষ্টা মণ্ডলী আছে তার অন্যতম এক সদস্য। যখন তাকে নিয়োগ করা হয় তখন আন্তর্জাতিক মহলে একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেছিল। তিনি আসলে কোন দলের লোক, তিনি এই ছাত্র আন্দোলনের ঠিক কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেকে আবার তাকে বাংলাদেশের সক্রেটিস কিংবা মাস্টার মাইন্ড হিসাবে পরিচিতি তার আছে। অর্থাৎ প্রধান যে উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে মণ্ডলী, যে চারিপাশে উনি বিচরণ করেন, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এই ব্যক্তিটি। তিনি আসলে ছাত্র নাকি কোনো গোষ্ঠীর নির্দিষ্ট লোক তা নিয়ে কিন্তু একাধিক বিতর্ক এর আগে বাংলাদেশ এবং ভারতের উভয় সংবাদ মাধ্যমেই হয়েছে। ইউটিউবে ওই সকল ভাষা ব্যবহার করা যায় না বলে আমি পাকিস্তানপন্থী প্লাস অন্য কোনো শব্দ দিয়ে এনাকে আখ্যায়িত করতে পারলাম না। এই ব্যক্তিটির নাম কি? মাহফুজ আলম। এই মাহফুজ আলমের চরিত্র বা মাহফুজ আলম এক্স্যাক্টলি কি কাজ করে তা আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু এখন বিষয় হলো, হঠাৎ করে আমি খেয়ে দিয়ে সাত সকালে মাহফুজ আলমকে নিয়ে কেন ভিডিও পোস্ট করতে বসেছি? কারণটা খুব সহজ। তিনি যে ফেসবুকে পোস্টটি করেছেন এবং করে সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে ডিলিট করে দিয়েছেন, তা চূড়ান্ত লজ্জাজনক, ইতিহাসকে অগ্রাহ্যকারী এবং সরাসরি ভারত বিরোধী একটি পোস্ট। দিনের পর দিন মোহাম্মদ ইউনূসের এই যে উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়করা ভারতকে কিন্তু এক নাগাড়ে উস্কানি দিয়ে যাচ্ছেন। আপনি বলুন, বিশ্বের কোনো দেশে এই ধরনের রাজনীতিবিদ যদি এই ধরনের পোস্ট করে, ভারতবর্ষ হয়তো উদারতা দেখাচ্ছে, কিন্তু অন্য প্রভাবশালী দেশ ঠিক কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না। উপদেষ্টা এবং সমন্বয়কদের ভারতবর্ষ অ্যাকচুয়ালি খুব ক্যাজুয়ালি ডিল করার চেষ্টা করছে বলে আমার মনে হয়। কারণ এই সরকার তো নির্বাচিত সরকার নয়, গণতান্ত্রিক উপায়ে ভোটদানের মাধ্যমে সরকার কিন্তু আসেনি। কিন্তু কিছুদিন আগে আপনার হয়তো মনে আছে, ইরানের একজন সরকারি অধিকর্তা একটি ভারতকে নিয়ে পোস্ট করেছিলেন। ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু কড়া ভাষার স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু এই সরকারের এই সকল উপদেষ্টা, সমন্বয়ক এবং ছুটকা ছাটকা মস্তানদের গুরুত্ব ভারতবর্ষ এর জন্য দিচ্ছে না, কারণ এরা কোনো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রতিনিধি নয় বলেই আমার বিশ্বাস। আর এরপরেই আরো একটা খবর কিন্তু আমাদেরকে ভাবাতে শুরু করেছে। ভারত সফর থেকে কিছুদিন আগে বাংলাদেশে গেছিলেন ভারতের পক্ষ থেকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তিনি যখন গেলেন, তিনি গিয়ে 1.5 ঘন্টার একটি মিটিং করেছেন কোনো গোপন আস্তানায়। সেই খবর যখন প্রকাশিত হয়েছে তখন নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের যে সরকারি উপদেষ্টা সমন্বয়ক আছে তাদেরই রাতের ঘুম উড়ে গেছে। এবার বলি, এবার এই উপদেশটা কি পোস্ট করেছে আমি একটু আপনাদের শোনাতে চাই, তাহলে আপনারা নিজেরাই বুঝবেন এই পোস্টের গুরুত্ব কি এবং এই পোস্ট উনি কোন দৃষ্টিভঙ্গিতে করেছেন। মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে অনেকে প্রো পাকিস্তানি অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে করেন, কিন্তু ইনি সরাসরি বাংলাকে দ্বিখণ্ডিত করার জন্য একটি পোস্ট করেছেন। শুধু তাই নয়, তিনি একটি ম্যাপ পোস্ট করে দিয়েছেন ফেসবুকে। সেই ম্যাপে তার ধারণা ভবিষ্যতে বাংলা এই ধরনের কোনো একটা আকার ধারণ করতে পারে এবং সরাসরি সেই ম্যাপে কিন্তু 7 সিস্টার্সকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর বাংলা গড়ার তিনি ডাক দিয়েছেন। তিনি ডাক দেওয়ার কে, এই প্রশ্ন তো আমারই করতে ইচ্ছা করছে। তিনি মোহাম্মদ ইউনূস সরকারের একজন পা চাটা উপদেষ্টা, যিনি এই ছাত্র আন্দোলনের নামে প্রধান ষড়যন্ত্রকারীর, প্রধান মাস্টারমাইন্ডের অন্যতম। তিনি হঠাৎ করে 7 সিস্টার্সকে নিয়ে, বাংলাকে নিয়ে, পশ্চিমবঙ্গকে নিয়ে, আসাম ত্রিপুরাকে নিয়ে বৃহৎ বাংলা গড়ার ডাক কিভাবে দিতে পারেন, সেটাই তো একটা বড় প্রশ্ন। আর সরকারি পদে থেকে এই ধরনের পোস্ট করা যায়? সত্যি এত ইম্যাচিওর রাজনীতিবিদ, পলিটিশিয়ান বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এসেছে নাকি আমি সত্যি জানি না। এরপরেও ভারতবর্ষ চুপ করে থাকবে কি থাকবে না সেটা তো ভারতবর্ষের অধিকর্তাদের ব্যাপার। কিন্তু বিশ্বাস করুন, দায়িত্ববান গণমাধ্যম হিসাবে এই পোস্টের তীব্র বিরোধিতা কিন্তু আমি করি। কি লেখা আছে পোস্টে? তিনি লিখেছেন, খুব সুন্দরভাবেই তিনি লিখেছেন যে বিজয় এসেছে, তবে সামগ্রিক নয় মুক্তি। মুক্তি কিন্তু এখনো দূরে, অর্থাৎ এখনো বিজয়টা, স্বাধীনতাটাকে বাংলাদেশ নাকি অনেকটা দূরে আছে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপথ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। তিনি পরবর্তীকালে লিখেছেন, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর
আলিপুরদুয়ার, কোচবিহার, অসম, ত্রিপুরার ম্যাপ সংযুক্ত করেন এবং ম্যাপের নিচে লিখেছেন, এই ম্যাপ আবার অনেক নেতাই কিন্তু সে সময় মানে পোস্ট করেছিলেন, অর্থাৎ এই ম্যাপের স্বপ্নই নাকি বাংলাদেশের একাধিক স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন। পরবর্তীকালে তিনি লেখেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা এবং সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতের চেয়ে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা এবং সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগরের জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। অর্থাৎ উনি বোঝাতে চেয়েছেন, এই যে পার্টিকুলার আসাম কিংবা বাংলা এই অঞ্চল, ত্রিপুরার এই অঞ্চলের সাথে বাংলাদেশের সংস্কৃতির একটা মিল আছে যা উত্তর ভারতের থেকে আলাদা, তাই এই বাংলাকে আলাদা করে বৃহৎ বাংলা গড়ে তোলা হোক। তিনি আবার এটাও নিয়েছেন, ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে। 47-এর হিন্দু মৌলবাদী এবং কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এই পোখায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। এই দেশকে রাষ্ট্র হিসাবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি এবং একটি মানে তখন বলা হয়েছে পাকিস্তানিদের সঙ্গে তারা নাকি একটি যুদ্ধ করেছে, এরকম কিছু লেখা আছে। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গেছি, তাই আমরা বলছি নতুন ভূগোল এবং বন্দোবস্ত লাগবে। একটি খণ্ডিত ভূমি একটি জন্মদাগ নেওয়ার রাষ্ট্র দিয়ে হয় না, সে ভূমি এবং রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হ্যাজমনি লাগে, নইলে 71 আর 24-এর বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। প্রথম কথা, আপনাদেরকে 24 করতে বলেছে, সেটা আপনাদের ব্যাপার। আপনারা আপনাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রীকে সরিয়ে কাকে ক্ষমতায় বসিয়েছেন এবং এর ফলে বাংলাদেশের কি অবনতি হয়েছে আমি সেটাও বাংলাদেশের ইন্টারনাল ইস্যু ভাবলাম। কিন্তু আজ আপনারা এই পোস্ট করে উত্তর ভারত থেকে বাকি ভারতকে আলাদা করতে চাইছেন, কারণ সংস্কৃতি আপনাদের সঙ্গে মেলে। কিসের সংস্কৃতি? আপনারা যে সংস্কৃতির আমদানি বাংলাদেশে করেছেন, এটা কি ভারতবর্ষের সংস্কৃতি? কোনোভাবেই এটা ভারতবর্ষের সংস্কৃতি নয়। আপনারা উত্তর পূর্ব ভারতকে আলাদা করে 7 সিস্টার্সকে নিয়ে বৃহৎ বাংলা গড়তে চেয়েছেন, সেখানে বাংলাকে ঢুকিয়ে দিয়েছেন আপনার ম্যাপে, উত্তর দিনাজপুরকে সংযুক্ত করে ত্রিপুরাকে ঢুকিয়ে দিয়েছেন, আসামকে ঢুকিয়ে দিয়েছেন। আপনাকে কে বলল এই সংস্কৃতি আপনাদের সংস্কৃতি? আপনারা কিভাবে পাকিস্তানদের বিরুদ্ধে এই লড়াইটাকে, এই দেশের এই সংগ্রামের এই মুক্তিযুদ্ধটাকে আপনারা অস্বীকার করছেন? আপনি সরকারি পোস্টে আছেন, কিন্তু যে ধরনের কথা বলছেন একজন সরকারি পোস্টে থাকা ব্যক্তির মুখে সত্যি মানায় না, এবং এই ধরনের পোস্টের কিন্তু তীব্র বিরোধিতা ভারতের পক্ষ থেকেও করা উচিত বলে আমার মনে হয়। কারণ এই ব্যক্তি কিন্তু মোহাম্মদ ইউনূসের প্রধান সহকারী। মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি দেখেন, ধরেই নেওয়া যায় এই পোস্ট কিন্তু প্রধান উপদেষ্টার সমর্থনেই করা। অন্তত আন্তর্জাতিক মহল তো সেটা বিশ্বাস করতেই পারে। আমি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর আমি একটা পোস্ট করে দিলাম এবং ফেসবুকের চাপের কাছে আমি সেই পোস্ট ঘন্টা দুয়েকের মধ্যে ডিলিট করে দিলাম। রাজনীতিটা কি এত খেলো বিষয়? এত অপরিণত বোধ মস্তিষ্ক নিয়ে আপনি রাজনীতি করতে কেন এসেছেন আমি সত্যিই বুঝতে পারছি না। ঢাকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আর দেশ চালানোর জন্য যে রাজনীতি প্রয়োজন তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। আপনি একটা দেশকে সরাসরি উস্কানি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, সেই দেশ দ্বিখণ্ডিত করে বৃহত্তর বাংলা গড়ার ডাক দিচ্ছেন, তাও আবার আপনার ফেসবুক পোস্টে। সত্যি এর থেকে বড় ভাওতাবাজ রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আসবে বলে আমি সেটাও জানি না। এই পোস্টের শেষ দিকে আর কি লেখা আছে জানেন? আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম এ একটা উপদেষ্টার পোস্ট হতে পারে। তিনি লিখছেন, 24-এ শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে। 24 কেবল শুরু, শেষ বিন্দু নয় নয় এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত। যাবেও হয়তো তাদের জীবন, তবু আমাদের শাহাদাতের উপর চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক। অর্থাৎ তিনি আরো কিছু দেহ, আরো কিছু প্রাণের বলি চাইছেন। কিসের জন্য? বৃহত্তর বাংলা গড়ার জন্য। 24-এর মুক্তিযুদ্ধ অর্থাৎ 24-এ হাসিনাকে সরানোর এই যুদ্ধকে তারা মুক্তিযুদ্ধ আখ্যায়িত করেছেন এবং পরে বলছেন 24 তো কেবল শুরু, বৃহত্তর বাংলা নাগরা অবধি তাদের শেষ বিন্দু এখনো কিন্তু দেওয়া বাকি আছে। আমি জানি না দিনের পর দিন এই ধরনের হুমকি, এই ধরনের উস্কানি তারা প্রতিবেশী রাষ্ট্রকে কেন দিয়ে যাচ্ছেন। তারা অসংখ্য কথা বলেছেন। তারা বলেছেন 1975 সালে প্রথম রাষ্ট্রপতির যে হত্যা করা হয়েছিল তা দেশের জন্য বিশেষ সুযোগ, অর্থাৎ দেশকে একটা নতুন সুযোগ খুলে দিয়েছে এই মানে বঙ্গবন্ধুর এই মৃত্যু। বঙ্গবন্ধুকে যেভাবে মারা হয়েছিল, বঙ্গবন্ধুর পরিবারকে যেভাবে শেষ করা হয়েছিল, এর ফলে নাকি বাংলাদেশে নতুন এক ইতিহাস খুলে গেছে, রচনা হয়েছে, নতুন একটা দিক দেখে মানে নির্দেশিত হয়েছে। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, বাংলাদেশের মানুষ কেন প্রতিবাদ করছেন না? বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে অপমান করা
এটা একটা জাতির একটা অভ্যুত্থানকে অস্বীকার করা। আপনি ইতিহাসকে শুধু অস্বীকার করছেন না, আপনি নতুন ইতিহাসকে রচনা করতে চাইছেন, তা আবার প্রতিবেশী প্রভাবশালী দেশ ভারতবর্ষকে দ্বিখণ্ডিতকরণ করে। এবং এই উপদেশটা মানে মন্ত্রী সুলভ একটা পদ, আপনি সেই পদে থেকে ভারতকে এইভাবে দ্বিখণ্ডিত করার হুমকি দিচ্ছেন, তা আবার মামুলি একটা ফেসবুক পোস্ট। ভারতের একাধিক মিডিয়া, আপনাদের দেশের একাধিক মিডিয়া ছেয়ে গেছে আপনার এই পোস্ট। কবে পোস্ট করছেন? বিজয় দিবসের দিন। সেই বিজয় দিবসে কে পোস্ট করেছে? সেই বিজয় দিবসে পোস্ট করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের দেশের উপদেষ্টার সাংবাদিক সম্মেলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। অর্থাৎ এই দিবস কোনো ছেলে খেলার দিবস নয়, এই দিবস বাংলাদেশের স্বাধীনতা সম এক দিবস। এই দিবসে কয়েক লক্ষ মানুষের প্রাণ চলে গেছিল শুধু আপনাদের স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য। আজকে এই স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য একের পর এক ভারতীয় সেনারা নিজেদের রক্ত বিন্দু শেষ নিঃশ্বাস অবধি দিয়ে গেছেন। আর সেখানে আপনারা আজকের দিনে দাঁড়িয়ে এই মুক্তিযুদ্ধকে অগ্রাহ্য করতে গিয়ে ভারতকে ভাগ করার হুমকি দিয়ে যাচ্ছেন। কিসের জন্য প্রতিবেশী রাষ্ট্রকে এইভাবে উস্কানি দিচ্ছেন, এই প্রশ্ন কিন্তু থাকে। পাশাপাশি একটা অদ্ভুত তথ্য আমাদের সামনে এসছে। আপনারা জানেন জয়শঙ্করের যে সচিব, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় গেছিলেন। এই ঢাকায় যাওয়ার পর উনি একাধিক মিটিং করেন। এই মিটিং এর শেষে উনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। ওই প্রেস কনফারেন্স তিনি সংখ্যালঘু নিয়ে কথা বলেছিলেন। ওই সংখ্যালঘু নিয়ে কথা বলার পর তিনি হঠাৎ করে প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়ে যান। তিনি যমুনায় ঢুকেছিলেন 4:05 কিন্তু হঠাৎ করে বেরিয়ে যাওয়ার পর তিনি প্রায় ঘন্টা দেড়েক মানে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত তার সরকারি কোনো কর্মসূচি ছিল না, কিন্তু তার দেখাও পাওয়া যায়নি। সেই সময়টা বিভিন্ন মিডিয়া বলছে 7:30 থেকে 8:35। এই সময়টা উনি কোথায় ছিলেন, এটাই একটা বড় প্রশ্ন। বিশেষ সূত্রে বিভিন্ন ক্ষেত্রে জানা গেছে তিনি ওই সময় নাকি সেনা নিবাসে বৈঠক করেছেন সেনা প্রধানের সঙ্গে। অর্থাৎ সেনা প্রধানের সঙ্গে গোপন বৈঠক করেছে ভারতবর্ষ। আর এখানেই কিন্তু একাধিক ইকুয়েশন উঠে আসে। প্রথম কথা, এই যে ইউনিট সরকার চলছে তা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, ব্র্যাকেটে সেনা প্রধানের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার। সেই সেনা প্রধান বলেছিলেন আমরা 18 মাসের মধ্যে নির্বাচন করব। সেই কথা তিনি বলেছিলেন 24 সেপ্টেম্বর। পরবর্তীকালে 30 সেপ্টেম্বর একটি পাল্টা প্রেস কনফারেন্স ইউনিসের পক্ষ থেকে করা হয়েছিল। তারা তখন বলেছিলেন সেনাপ্রধান যেটা বলেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার সেনাপ্রধান বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, ইউনিট সরকারকে আমরা সমর্থন করব, তবে এই বাংলাদেশে গণতান্ত্রিক এক মানে সরকার প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। 30 সেপ্টেম্বর সেই কথাটির সম্পূর্ণভাবে অপব্যাখ্যা করা হয়েছে বলে বিরোধ করা হয়েছিল মোহাম্মদ ইউনূসের প্রধান প্রেস সচিবের পক্ষ থেকে। অর্থাৎ প্রথম থেকেই কিন্তু সেনাপ্রধান এবং সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ বা দ্বৈরথ চলছিল। কিছুদিন আগে শোনা যায় যমুনায় গিয়ে ইউনূসকে নির্বাচন করার জন্য কড়া হুঁশিয়ারি কিন্তু সেনাপ্রধান দিয়েছিলেন। আর এরপরে মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন তিনি মানে 2025-এর শেষ থেকে 2026-এর শুরুর মধ্যে নির্বাচন করবেন। অর্থাৎ সেনাপ্রধান যে 1.5 বছরের মধ্যে নির্বাচন করতে চেয়েছিলেন, মোহাম্মদ ইউনূস কিন্তু কার্যত সেনাপ্রধানের সেই চাহিদাকেই পূরণ করলেন। প্রধান বিরোধী দল বিএনপি এটা সবার আগে বিরোধ করে। আমি একাধিক ভিডিওতে বলেছিলাম সেনাপ্রধান কিন্তু মোহাম্মদ ইউনূসের কাজে সন্তুষ্ট নয়। আর ভারতের সঙ্গে এই গোপন বৈঠকে সেই কথাটাই কিন্তু আরো একবার এস্টাবলিশড হয়ে গেল। ভারত কিন্তু সরাসরি নাকি সেনাপ্রধানকে বলেছে আপনার সরকারের পক্ষ থেকে যেভাবে আমাদের হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছি, কিন্তু এই সরকার কিন্তু আপনার সমর্থিত সরকার। সেনাপ্রধান তখন তাকে বোঝানোর চেষ্টা করে আমি যথাসম্ভব তাড়াতাড়ি এই দেশে নির্বাচন করে গণতান্ত্রিক এক নির্বাচিত সরকারকে নিয়ে আসব, এই অ্যাসিওর আমি করছি। এবং এই সরকারের উপদেষ্টা বা এই সমন্বয়কদের সে অর্থে পাত্তা না দেওয়ার কথাই কিন্তু সেনাপ্রধান সাজেস্ট করেন। কারণ এই সকল উপদেষ্টা বা সমন্বয়করা রাজনীতি বোঝেন না। তিনি যে কথাবার্তাগুলো বলেন তা নিঃসন্দেহে অপমানজনক এবং প্রতিবেশী দেশকে উস্কানি দেওয়ার মতো একটা কর্মকাণ্ড। সেনাপ্রধানও জানে এই উস্কানিতে যদি ভারত পা দেয় তাহলে সবার আগে কিন্তু বিপদে পড়তে পারে সেনাপ্রধান। যেভাবে সংখ্যালঘু ইস্যুতে সেনাপ্রধান বিপদে পড়েছে, যেভাবে চাকমা সম্প্রদায়ের উপর অত্যাচারে সেনাপ্রধান বিপদে পড়েছে, এই মুহূর্তে যদি আরাকানদের মতো, এই মুহূর্তে যদি মায়ানমার সীমান্তের মতো ভারত সীমান্ত ভারতবর্ষ সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো ড্রাস্টিক বা র্যাডিক্যাল মুভমেন্ট গ্রহণ করে, তাহলে কিন্তু সবার আগে সেনাবাহিনী বিপর্যস্ত হতে পারে, যা সেনাপ্রধান নিঃসন্দেহে চায়নি বলেই ভারতের সঙ্গে এই গোপন বৈঠক বলে মনে করেছেন একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ। অর্থাৎ সবকিছুই একটা সেটেলমেন্টের রাস্তায় সেনাপ্রধান নিতে চাইছেন। প্রতিশ্রুতিতে তাকে বলা হয়েছে নির্বাচন করতে হবে এবং এই ধরনের কথাবার্তা যত সম্ভব কিন্তু কমাতে হবে।
অর্থাৎ এই ধরনের গোপন বৈঠক ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ কর্মসূচি এবং দিক নির্দেশকে নির্ধারিত করবে বলে মনে করেছেন একাধিক বিশেষজ্ঞ মহল। আর এরপরেই এই ঘটনা যখন প্রকাশ্যে আসে তখন কার্যত ভারতকে দ্বিখণ্ডিত করার জন্য মাহফুজ আলমের এই ধরনের পোস্ট, যেখানে তিনি বৃহৎ বাংলা গড়ার স্বপ্ন দেখছেন, নিজের বাংলাদেশ বাঁচাতে পারছেন না, অথচ বৃহৎ বাংলা গড়ার এই হাস্যকর পোস্ট যেখানে ভারতকে ফের একবার উস্কানি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সোকল্ড এক ইম্যাচিওর ছাত্র নেতা, ব্যাকেটে মন্ত্রী, ব্যাকেটে উপদেষ্টা, বাংলাদেশের ধ্বংসের প্রতীক হিসাবে এই মাহফুজ আলম হয়তো ইতিহাসে স্থান পাবেন। কিন্তু যদি ভারতবর্ষ কোনো র্যাডিক্যাল মুভ নেয় তখন এই মাহফুজ আলমরা পালিয়ে যাবে না তো? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। কিভাবে দেখেন এই ধরনের পোস্ট? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।